আসসালামু আলাইকুম। সুপ্রিয় চিকিৎসকবৃন্দ এবং মেডিকেল শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমাদের মাঝখানে অসাধারণ একটি সেশন নিয়ে এসেছেন আমাদের শ্রদ্ধেয় স্যার প্রফেসর নূর হোসেন ভূঁইয়া স্যার। আজকে আমাদের টপিকসটি হচ্ছে ক্রনিক কোলেসিস্টাইটিস এবং আজকের টপিকস নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আপনাদের প্রশ্নটি আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন। তো আশা করি শেষ পর্যন্ত আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। তো চলুন তাহলে আমরা দেরি না করে আমাদের স্যারের অসাধারণ সেশনটি আমরা শুরু করে দেই। সকলকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম। Okay, thank you very much. Actually, আমরা আগে আলোচনা করেছিলাম যে আমরা যেগুলো পরীক্ষার জন্য লং কেস, এই কেসগুলো ধরে ডিসকাশন করলে সবারই জন্য উপকৃত হবে। এবং আমি তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আসলে আমি যদিও এই জন্য অত পরিচিত না, তারপরেও তোমাদের মাধ্যমে ক্লাস নিতে পারে আমি আসলে নিজেকে সৌভাগ্য মনে করছি। আমি চাই যে আমার স্টুডেন্টরা সবসময় উপকৃত হোক এবং আমি সবসময় স্টুডেন্ট ফেভারে কাজ করতে ইন্টারেস্টেড। যাই হোক, আমরা আজকে ক্লাস স্টার্ট করছি। আমাদের আজকের টপিকস হলো ক্রনিক কোলেসিস্টাইটিস, অর্থাৎ গল ব্লাডার নিয়ে আমাদের আজকে কথাবার্তা। আমি জাস্ট ব্রিফলি আমরা অ্যানাটমি অফ দ্য গল ব্লাডার জানবো, কারণ এটা সবাই জানো, তারপরে জাস্ট একটু রিক্যাপিচুলেট করা। অনেক সময় পরীক্ষাতে কিন্তু যখন ক্রনিক কোলেসিস্টাইটিস আসে বা বলে, পরীক্ষার হলে ধরা হয়, লং কেসে ধরা হয়, ভাইভাতে বলা হয়, তখন একটু এদিক সেদিক হলে তখন কিন্তু আমরা এই যে কি বলে আমরা অ্যানাটমি অনেক সময় জানতে চাই। তো এই জন্য আমি একটু অ্যানাটমিটা তুলে ধরছি, কারণ এটা জানি আমরা গলব্লাডার যে পিয়ার শেপড অর্গান and blind and diverticulum attached to the common bile duct with the cystic duct, এটা আমরা জানি সবাই। এবং it is 7.5 to 12 centimeter long. The capacity is about 30 to 50 ml. It lies attached to the inferior surface of the right lobe of the liver by connective tissue. এখানে এই কথাটা একটু মনে রাখবা। আমরা অনেক সময় জিজ্ঞেস করি যে গলব্লাডার যখন আমরা রিমুভ করি তখন লিভার থেকে কিভাবে রিমুভ করি। এই লিভারের সাথে গলব্লাডারটা অ্যাটাচ থাকে, অর্থাৎ whole of the gallbladder covered by the peritoneum except in the inferior surface. The inferior surface attached to the liver by the connective tissue. এবং এই কানেকটিভ টিস্যু থেকে দ্বারাই আমরা লিভার থেকে গল ব্লাডারকে সেপারেট করি। 3 পার্টস আমরা জানি, ফান্ডাস, বডি এন্ড নেক। এবং এটা আমরা জানো গল ব্লাডার রিজন কিভাবে থাকে। এখানে দেখা যাচ্ছে যে গল ব্লাডার লিভারের সাথে লেগে আছে এবং এটা সিস্টিক ডাক্ট। আমরা জানি এটা কমন হেপাটিক ডাক্ট। সিস্টিক ডাক্টের গল ব্লাডার অনলি 2 স্ট্রাকচার এন্টার ইনটু দ্য গল ব্লাডার, এটা মনে রাখতে হবে। যদি পরীক্ষার হলে জিজ্ঞেস করা হয় কি কি স্ট্রাকচার গল ব্লাডার এন্টার করে, একটা হলো সিস্টিক ডাক্ট আর একটা হলো সিস্টিক আর্টারি। আমাদের সিস্টিক ডাক্ট এবং কমন হেপাটিক ডাক্ট মিলে হচ্ছে আমাদের কমন বাইল ডাক্ট। বেসিক অ্যানাটমিটা আমরা জানি, তারপর আমি একটু বলছি। এটা হলো রাইট হেপাটিক ডাক্ট, এটা হলো লেফট হেপাটিক ডাক্ট। এবং এই কমন বাইল ডাক্টটা ওপেন করে সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডিনামে থ্রু দ্য অ্যাম্পুল অফ বেটার। এটা হলো যে আমাদের নরমাল একটা অ্যানাটমি। এবং এখানে কি হয়, একটা হার্টস্পেন পাউচ তৈরি হয়। এই হার্টস্পেন পাউচটা কি, এটা হলো আমাদের আউট পাউচিং অফ দ্য ওয়াল অফ দ্য গল ব্লাডার এট দ্য জাংশন অফ দ্য নেক অফ দ্য গল ব্লাডার এন্ড সিস্টিক ডাক্ট। এটা হলো হার্টস্পেন পাউচ। আমরা নেক অফ দ্য গল ব্লাডার এবং সিস্টিক ডাক্টের জাংশনটা হলো হার্টস্পেন পাউচ। and its identification used in delineating biliary anatomy when performing cholecystectomy. আমাদের যখন cholecystectomy করি তখন আমাদের এই হার্টম্যান পাউচ সম্বন্ধে আমাদেরকে জানতে হবে। আমরা পরীক্ষার হলে জিজ্ঞেস করি যে ওপেন কোলেসিস্টেক্টমিতে গল ব্লাডারকে কিভাবে কি দিয়ে রিট্রাক্ট করা হয়, লিভারকে কি দিয়ে রিট্রাক্ট করা হয়, তোমরা বলবো যে লিভার রিট্রাক্টর দিয়ে। এই যে সিম্পল আনসার, বাট অনেক সময় বলা যায় না। দ্য লিভার ইজ রিট্রাক্ট বাই দ্য লিভারস রিট্রাক্টর, এটা মনে থাকলে হবে। আর 2 নম্বর কথা হলো গল ব্লাডার ফান্ডাস, এটা হলো ফান্ডাস। ফান্ডাসকে আমরা কি দিয়ে রিট্রাক্ট করি, এটা বলবো সোয়াব হোল্ডিং ফোর্সেপ। এই দুইটা কথা ভাইবার জন্য মনে রাখতে হবে। একটা হলো লিভার রিট্রাক্ট করি বাই দ্য লিভারস রিট্রাক্টর এন্ড ফান্ডাস অফ দ্য গল ব্লাডার রিট্রাক্ট বাই দ্য সোয়াব হোল্ডিং ফোর্সেপস। এখন আমরা জানি এই ডাক্ট, এগুলা সম্বন্ধে আমরা সবাই জানি সিস্টিক ডাক্ট। এখানে আমি সবসময় বলি রুল অফ 3, এই কথাটা মনে রাখলে হবে। অর্থাৎ এখানে যদিও সিস্টিক ডাক্ট 3 সেন্টিমিটার লং, কমন বাইল ডাক্ট 2.5 সেন্টিমিটার লং, বাট খেয়াল রাখতে হবে 3 মনে রাখলেই হবে। অর্থাৎ 3 বললেও এখানে কমন হেপাটিক ডাক্টে অসুবিধা নেই। তারপরও এটা যদি কেউ এক্স্যাক্টলি বলতে পারে 2.5 সেন্টিমিটার, তখন বুঝে যাবে যে সে ঠিক আছে, নিয়ার অ্যাবাউট দ্য লেন্থ অফ দ্য কমন হেপাটিক ডাক্ট। এই সিস্টিক ডাক্ট এবং কমন হেপাটিক ডাক্ট মিলে আমাদের বাইল ডাক্ট হচ্ছে, এবং এটা হলো 7.5 সেন্টিমিটার লং। এবং আমি আগেই বলছি কমন বাইল ডাক্ট আমাদের কোথায় ওপেন করছে।
এই হলো আমাদের বেসিক অ্যানাটমি অফ দা গল ব্লাডার এবং সিস্টিক ডাক্ট বাইল ডাক্ট। আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো ক্যালটস ট্রায়াঙ্গেল। ক্যালটস ট্রায়াঙ্গেলের বাউন্ডারি তোমাদের পরীক্ষাতে জিজ্ঞেস করবেই করবে। এটার আরেক নাম হলো হেপাটোবিলিয়ারি ট্রায়াঙ্গেল। এটা কিভাবে হয়? এটা হলো অ্যানাটমিক স্পেস বর্ডার বাই দ্য কমন হেপাটিক ডাক্ট মিডিয়ালি। আমি দেখাচ্ছি এখানে দেখো অ্যারো দিয়ে যে আমাদের এই যে কমন হেপাটিক ডাক্ট এটা থাকে মিডিয়ালি এবং দ্য সিস্টিক ডাক্ট ইনফেরোলেটারালি এবং ইনফিরিয়র সার্ভিস অফ দ্য লিভার সুপিরিয়র, অর্থাৎ লিভারের সাথে যেটা লাগা থাকে এটা হলো সুপিরিয়রলি। তাহলে আবার মনে রাখো এটা হলো কমন হেপাটিক ডাক্ট, সিস্টিক ডাক্ট এবং ইনফিরিয়র সার্ভিস অফ দ্য লিভার। এখানে আবার জিজ্ঞেস করে ক্যালটস ট্রায়াঙ্গেলের কন্টেন্ট কি? আবারও আমি বলছি এখানে রুল অফ 3, অর্থাৎ যেমন 3টা জিনিস মিলে 3টা স্ট্রাকচার মিলে ক্যালটস ট্রায়াঙ্গেল ফর্ম হচ্ছে এবং 3টা এটার কন্টেন্ট। একটা হলো সিস্টিক আর্টারি, একটা হলো সিস্টিক লিম্ফ নোড অর লান্ড এবং সামটাইমস দা রাইট হেপাটিক আর্টারি। তাহলে এই 3টে হলো আমাদের ক্যালটস ট্রায়াঙ্গেলের কন্টেন্ট। শুধু যদি দুইটাও বলা হয় যে সিস্টিক আর্টারি এবং সিস্টিক লিম্ফ নোড অফ লান্ড, তাতেও আমরা খুশি। তাহলে বাউন্ডারি ক্যালটস ট্রায়াঙ্গেলটা ইম্পর্টেন্ট বলে আমি আলাদা করে দিচ্ছি যে ক্যালটস ট্রায়াঙ্গেলের আমাদের বাউন্ডারিটা পরীক্ষার হলে জিজ্ঞেস করবে। এবং এটার আরেকটা নাম কি অনেক সময় জিজ্ঞেস করে যারা ভালো করে, হেপাটোবিলিয়ারি ট্রায়াঙ্গেল। দিস ইজ দ্য ডায়াগ্রামেটিক রিপ্রেজেন্টেশন। আমরা সব জানি, আমি এখানে আর ডিটেলস কিছু যাচ্ছি না। আমরা ব্লাড সাপ্লাই আমি আগেই বলছি সিস্টিক আর্টারি সাপ্লাই দা গল ব্লাডার এবং এখানে আরো কিছু ব্রাঞ্চ আছে যেমন পোস্টেরিয়র ডিউডেনাল আর্টারি, রাইট হেপাটারিক আর্টারি, ম্যাভি সাপ্লাই। এটা মনে রাখতে হবে। তবে মেইন আর্টারি হলো সিস্টিক আর্টারি। ফিজিওলজি কি? ফিজিওলজি হলো রিজার্ভার অফ বাইল, কনসেন্ট্রেশন, মিউকাস সিক্রেশন, এগুলো আমাদের ফিজিওলজি আমরা জানি। ফ্যাক্টরস অ্যাসোসিয়েটেড উইথ দ্য গল স্টোন ফরমেশন, এটা কিন্তু রিটেনে ইম্পর্টেন্ট। রিটেনের জন্য তোমাকে আসতে পারে হোয়াট আর দ্য ফ্যাক্টরস, 1 নম্বরের আনসার দিয়ে কোশ্চেন আসতে পারে। তোমরা এগুলো জানো যে ইম্পেয়ার্ড গল ব্লাডার ফাংশন, সুপার স্যাচুরেটেড বাইল, কোলেস্টেরল নিউক্লিয়েটিং ফ্যাক্টর এবং এন্টারহেপাটিক সার্কুলেশন অফ দ্য বাইল অ্যাসিড। এই 4টে হলো ব্রড হেডিং এ। আমাদের ইম্পেয়ার্ড গল ব্লাডার ফাংশনে যেমন এমপ্টাইং, অ্যাবজর্পশন, এক্সক্রিশন হতে পারে। সুপার স্যাচুরেটেড বাইল কখন হয়? আমাদের এজ বাড়লে, সেক্স অর্থাৎ ফিমেলদের বেশি হয়, জেনেটিক্স, ওবেসিটি, ডায়েট এগুলাতে হয়। কোলেস্টেরল নিউক্লিয়েটিং ফ্যাক্টর হলো মিউকাস, গ্লাইকোপ্রোটিন ইনফেকশন, এইসব কারণে। আর এন্টারহেপাটিক সার্কুলেশন যখন হবে ডিঅক্সিকোলেট, বাউল ট্রানজিট টাইম এবং ফিক্যাল এন্টারিক ফ্লোরা। এই 4টে ব্রড হেডিং, এটা কিন্তু রিটেনের জন্য আসে, এই জন্য আলাদা করে আমি এটা রিটেনের জন্য দিয়ে দিচ্ছি। এখন ইফেক্ট এন্ড কমপ্লিকেশন অফ দ্য গল স্টোন। গল স্টোনে থাকলে, গল ব্লাডারে যদি স্টোন থাকে কি কি হতে পারে? নাম্বার 1 হলো বিলিয়ারি কোলিক। এখানে আরেকটা জিনিস খেয়াল করো, বিলিয়ারি কোলিক, একিউট কোলিসিস্টেটিস, ক্রনিক কোলিসিস্টেটিস। এই বিলিয়ারি কোলিক এবং একিউট কোলিসিস্টেটিস এই দুইটার মধ্যে আমরা যারা ভালো করে তাদেরকে ডিফারেন্স জিজ্ঞেস করি যে তুমি কেন বিলিয়ারি কোলিক বললা, কেন একিউট কোলিসিস্টেটিস বললা। সব সময় রাখবা আইটিস মানে ইনফ্লামেশন। আইটিস মানে অর্থাৎ একিউট কোলিসিস্টেটিস, এখানে ইনফ্লামেশন হয়। ইনফ্লামেশন হলে কি হবে? তার ইনফ্লামেশনের ফিচার গুলো আমরা জানি, 5টা ফিচার যেগুলো তোমরা জানো। এগুলা মেইন ফিচার হলো তার এখানে ফিভার থাকবে। যে বিলিয়ারি কোলিক কি? যেহেতু বাইল ডাক্ট একটা টিউবুলার স্ট্রাকচার, স্টোন যখন থাকবে তখন মাঝে মাঝে ব্যথা হবে, মাঝে মাঝে ভালো হবে। তাহলে বিলিয়ারি কোলিকের টেম্পারেচার থাকবে না, জ্বর থাকবে না, আর একিউট কোলিসিস্টেটিসে ফিভার থাকবে। বাট দুইটাতেই ব্যথা থাকে। একটা একিউট কোলিসিস্টেটিসে ডিফিউজ পেন, বাট বিলিয়ারি কোলিকে স্পাসমোডিক পেন। এই দুইটা ডিফারেন্স এটা মনে রাখতে হবে। বাকি কি হতে পারে? ক্রনিক কোলিসিস্টেটিস, এমফাইমা গল ব্লাডার, মিউকোসিল পারফোরেশন, বিলিয়ারি অবস্ট্রাকশন, একিউট কোলিনজাইটিস, একিউট প্যানক্রিয়াটিস এটসেট্রা, এগুলো হইতে পারে। কোলিসিস্টেটিস কি? ইনফ্লামেশন অফ দ্য গল ব্লাডার। দুই ধরনের থাকে, একিউট এবং ক্রনিক। আমরা ডেফিনিশন সম্বন্ধে আর বেশি না যাই। গল স্টোন তোমরা জানো এগুলা। আর কারা রিস্ক ফ্যাক্টর আমরা জানি। আগে আমরা বলতাম তো F5 অর্থাৎ ফার্টাইল, যাদের অনেক মানে অনেকে অনেক ফার্টাইল থাকে, যে ছেলে মেয়ে অনেক বেশি থাকে তাদের হইতে পারে। ফ্যাট, যারা ফ্যাটি, 40, ফিমেল, ফ্লাটুলেন্ট। এই 5টা জিনিস তোমরা খেয়াল রাখবা। টাইপস, কোলেস্টেরল স্টোন, মিক্সড স্টোন, পিগমেন্ট স্টোন, এগুলো তো বইতে আছে, আমি ডিটেলস আর যাব না। আর হলো একিউট কোলিসিস্টেটিস নিয়ে আমি একটু দেখি, তোমাদেরকে তো আমি কেস পড়ানোর কথা, কেসগুলো কোথায় আছে একটু দেখি। তোমরা বলো তো দেখি, এই যে একটা গল ব্লাডার পেশেন্ট ক্রনিক কোলিসিস, তোমাদের পরীক্ষাতে কিন্তু লং কেসে থাকবে হলো ক্রনিক কোলিসিস্টেটিস, ঠিক আছে? একিউট থাকবে না কিন্তু। অর্থাৎ একটা পেশেন্ট যখন দিবে তার ক্রনিক কোলিসিস্টেটিসের ফিচার কি মনে আছে তোমাদের? একটা ক্রনিক কোলিসিস্টেটিস যখন প্রেজেন্ট করবে কি নিয়ে প্রেজেন্ট করবে মনে আছে কিনা? পেইন থাকবে, রাইট বলো আগে। হাইপোকনসোনাল
স্যার সাহস করে বলো। হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড, রাইট বলো। হাইপোকন্ড্রিয়াক রিজনে স্যার পেইন থাকবে স্যার, এক্ষেত্রে একটা নসিয়া ভমিটিং থাকতে পারে সাথে অ্যাসোসিয়েটেড, আর যেহেতু একটা ইনফ্লামেশন সেহেতু ফিভার থাকতে পারে সাথে। না, ক্রনিক কোলিসিস্টাইটিস তো। ক্রনিক কোলিসিস্টাইটিস আমি বলি, এবার একটু বলি। ক্রনিক মানে কি? তার অনেক দিন ধরে সমস্যা, তাই না? ক্রনিক মানে হলো তার অনেক দিন ধরে সমস্যা। তো অনেক দিন ধরে যখন সমস্যা হয়, তার মানে তখন তার এই যে এটা থাকবে না, মানে বারবার ব্যথা থাকবে, অর্থাৎ অনেকবার ব্যথা হবে এবং ব্যথা নিয়ে মেইনলি সে প্রেজেন্ট করবে, ঠিক আছে? আর একিউট কোলিসিস্টাইটিস ব্যথা নিয়ে কিন্তু সে প্রেজেন্ট করবে, তার কোনো, যখন তুমি রুগীকে দেখতে যাবা তখন কিন্তু রুগীর কোনো সিমটমে থাকবে না। তোমার কাছে বলবে কি যে আমার তো 4-5 বার ব্যথা হয়েছে, ওই ব্যথার পরে আমি হসপিটালাইজ হয়েছি, এই কথাগুলাই বলবে। তো তখন তোমাকে বলতে হবে যে কোথায় ব্যথা হয়েছে, সে বলবে যে আমার ডান দিকে ব্যথা হয়েছে। এটা হলো একটা। 2 নাম্বার হলো যে তার ওই যখন ব্যথা হবে তখন তার ব্যথার সাথে বমি হবে। তার ব্যথার সাথে তখন তার জ্বর থাকবে এবং তখন তার বমি হবে। কিন্তু তোমার কাছে যখন পেশেন্টটা আসবে তখন কিন্তু সে ওই যে তার ব্যথাও থাকবে না, বমিও থাকবে না, ভালো একটা পেশেন্ট আসছে, তোমাকে দেওয়া হয়েছে, তুমি ওখান থেকে হিস্ট্রি বের করতে হবে। তো যখন বলবে যে আমার ব্যথা ছিল বেশ কিছুদিন আগে, এখন ব্যথা নাই, তো আমি 2-4 বার ভর্তি হয়েছি, তখনই বুঝবে যে তার একটা কি বলে ক্রনিক কোলিসিস্টাইটিস হইতে পারে। তো এখন শুধু ব্যথা দিয়ে কি আর ক্রনিক কোলিসিস্টাইটিস বোঝা যায়? তাহলে সাথে কি থাকবে তার? সাথে হলো সে বলবে যে আমার ব্যথা, তুমি জিজ্ঞেস করতে পারো ব্যথাটা কখন বাড়ে? সে বলবে, দেখবে যে আমি যখন রিচ ডায়েট খাই তখন ব্যথাটা বাড়ে। তার মানে তার একটা রিচ ডায়েটের সাথে সম্পর্ক আছে। যখন ফ্যাটি ফুড খেলে ব্যথা বাড়ে, বুঝতে হবে যে এটা ক্রনিক কোলিসিস্টাইটিস এর একটা পেইন এবং পেইনটা রাইট হাইপোকন্ড্রিয়াক রিজনে থাকবে। এই হলো বুঝার একটা এটা। তাহলে এরপরে বলবে যে আচ্ছা তোমার এখন বলো তো মারফিসেনের কি অবস্থা হবে? কে বলতে পারবা দেখি? মারফিস সাইন নেগেটিভ হবে। স্যার মারফিস সাইন নেগেটিভ হবে ক্রনিকে। ক্রনিকে অলওয়েজ মারফিসেন নেগেটিভ। তার প্রেজেন্টেশন মানে কি? তুমি এখন যেভাবে আছো ঠিক এইভাবে পেশেন্টটা প্রেজেন্ট করবে। তার মারফিসেন থাকবে না, পেশেন্ট ওয়েলবিং ভালো থাকবে, পেশেন্টের কোনো সমস্যা থাকবে না। তো আসছে কেন? তাহলে সমস্যা না থাকলে আসছে কেন? আগে তার বারবার ব্যথা হওয়াতে তাকে বলা হয়েছে যে আপনি অপারেশন করে ফেলবেন। এই জন্যই সে আসলে ভর্তি হয়েছে। তার কিন্তু ব্যথার জন্য এখন আর ভর্তি হয় নাই। তাহলে এটা নিয়ে যখন আসবে তখনই তুমি বুঝবে যে হ্যাঁ, মারফিসেন তোমাকে জিজ্ঞেস করবে মারফিসেন কি হবে? তুমি তখন বলবে যে মারফিসেন নেগেটিভ। আচ্ছা, মারফিসেনের আরেকটা নাম আছে, বলতে পারো নাকি কেউ? মারফিসেনের আরেকটা নাম হলো ময়নিয়ান সাইন। ময়নিয়ান্স একটা ফোর্সেপ আছে, এটা জানো তোমরা? Yes, sir. ময়নিয়ান্স জি একটা স্যার। ফোর্সেপ। এই ময়নিয়ান ফোর্সেপটা অ্যাকচুয়ালি গলব্লাডারের জন্য বাইর করছে, তৈরি করছে। এই ময়নিয়ান সাহেব গলব্লাডারের জন্য তৈরি করছে বলে ওনার নাম হলো ময়নিয়ান, ওনার নামে এটা ময়নিয়ান সাইন হয়েছে এবং এটা অথবা মারফিসেন বলা হয়। মারফিসেন কিভাবে দেখতে হয় এটা কিন্তু আমরা জিজ্ঞেস করি। কিভাবে দেখতে হয় বলো তো দেখি? মারফিসেন দেখার নিয়ম হলো যে আমাদের থাম্বটা কোথায় থাকবে? বলতে স্যার পারবা? স্যার হরাইজন্টালি থাকবে। লেফট লেফট হ্যান্ডের থাম্বটা স্যার হরাইজন্টালি থাকবে, আমরা পাইলোরিক কোন হ্যান্ড দিয়ে করবো আগে এটা বলো? স্যার লেফট হ্যান্ডে। ভেরি গুড, লেফট হ্যান্ড দিয়ে করবো। হ্যাঁ, তাহলে থাম্বটা কোথায় থাকবে? স্যার থাম্বটা স্যার মানে হরাইজন্টালি থাকবে ট্রান্সপাইলোরিক প্লেনের টিপ অফ দ্য নাইট কোস্টাল কার্টিলেজের আর কাছে। বাকি আঙ্গুলগুলা? স্যার বাকি আঙ্গুলগুলো স্যার লেফট পেশেন্টের স্যার রাইট সাইডের দিকে। রাইট সাইড, স্যার রাইট সাইড তো কত বড় জায়গা? স্যার আপওয়ার্ডলি। আপওয়ার্ড টুয়ার্ডস দ্য চেস্ট, জি স্যার। তাই না? জি স্যার। টুয়ার্ডস দ্য চেস্ট থাকবে। এই মারফিসেন কিন্তু মাস্ট দেখাইতে বলবে, এই জন্য মারফিসেনটা প্র্যাকটিস করতে হবে, কারণ মারফিসেন পেশেন্টকে বেশি, এখন যখন মারফিসেন দেখাইতে বলবে তুমি কতটুকু এক্সপোজ করবা? শুধু ওই জায়গাটা এক্সপোজ করলে তো চলবে, তাই না? স্যার আমরা তো পুরোটা মানে অ্যাবডোমিনাল এক্সামিনেশন যেরকম ভাবে করি সেটুকু এক্সপোজ করব না? অবশ্যই তোমাকে জি স্যার। পুরোটা এক্সপোজ করতে হবে। এই জন্য তো মানে জিজ্ঞেস করি যে মারফিসেন তোমাকে যখন দেখতে বলবে তখন তোমাকে অবশ্যই পুরোটা এক্সপোজ করতে হবে। জি স্যার, সুপিরিয়র আইলিক স্পাইনের লাইন বরাবর। হ্যাঁ, লাইন বরাবর। এটা তো ম্যাক্সিমাম ক্ষেত্রে মহিলা থাকবে, তাই না? তাইলে মহিলাকে তুমি কি, আমরা যে ওই দিন বললাম ক্লাসে, তোমরা যদি থেকে থাকো, আমি ওই দিন বলছিলাম যে মিড চেস্ট টু পিবিক সিম্পেসিস, অর্থাৎ আমরা বলছি যে পুরুষদের বেলায় ইন্টারনিপল লাইন থেকে পিবিক সিম্পেসিস। তাহলে আমরা কি এই মহিলার বেলায় কি তাই করব? না স্যার। আমরা মহিলার বেলায় ত্যাগ করব না। এই এখন এটাই একটা দেখার বিষয় যে
তুমি মহিলার বেলায় ওইটা করতেছো না, যখন তুমি মহিলার বেলায় তোমার এই যে ওর কি বলে মিড চেস্ট পর্যন্ত যাবা, অথবা ইন্টারনিপল লাইন অথবা ব্রেস্ট এক্সপোজ করবা, সাথে সাথে তোমাকে ধরবে, তাহলে আমরা ওই পর্যন্ত যাব না। আমরা যাব হলো কোথায়, জাস্ট বিলো দ্য ব্রেস্ট থেকে আমরা এখানে পিভি সিম্পেসিস পর্যন্ত আমরা দেখব। তারপরে ঠিক সেম ভাবে আমরা যদি বলে ইনস্পেকশন করতে ইনস্পেকশন করব, আর যদি শুধু পালপেশন করতে বলে মার্ফিসেন দেখতে বলে, তখন আমাদের থাম থাকবে জাস্ট বিলো দ্য টিপ অফ দ্য 9 কোস্টাল কার্টিলেজ প্যারালাল টু দ্য, কিসের প্যারালাল বলো, মানে এট দ্য কি লাইন, ট্রান্সপাইলোরিক প্লেন, ট্রান্সপাইলোরিক প্লেন। এবং তা আমাদের আদার 4 ফিঙ্গার আর স্প্রেড এন্ড টুয়ার্ডস দ্য চেস্ট, দ্য চেস্ট, টুয়ার্ডস দ্য চেস্ট থাকবে। তারপর এটা দেখানোর পর এই যে পরীক্ষার হলে ইম্পর্টেন্ট কথাগুলো বলবে যে আচ্ছা ক্রনিক কোলিসিস্টেটিস হলো এখন তুমি কিভাবে ডায়াগনোসিস করবা, বলতে পারবা? তোমার গল ব্লাডারে ক্রনিক কোলিসিস্টেটিস এর কি কজ বলবা? মেইন কজ হলো স্টোন, তাই না? মেইন ক্রনিক কোলিসিস্টেটিস এর মেইন কজ হলো স্টোন। তাহলে স্টোন যদি থাকে, জিজ্ঞেস করে যে স্টোন তো আছে, ঠিক আছে, তাহলে আলট্রাসোনোগ্রাফিতে কি বলবে? আলট্রাসোনোগ্রাফিতে কি বলবে দেয়ার ইজ এ স্টোন ইন দ্য গলব্লাডার, তা কি বলবে? না স্যার। কি বলবে? এটাই পরীক্ষার হলো আরেকটা কোশ্চেন স্যার ব্রাইট ইকোজেনিক হুম স্ট্রাকচার কাস্টিং পোস্টেরিয়র অ্যাকোস্টিক শ্যাডো এরকম টাইপের স্যার, মাল্টিপল হতে পারে, সিঙ্গেল হতে পারে। ভেরি গুড। বলবে যে এখানে প্রথমে বলবে যে ওয়াল থিক অর থিন, এগুলো বলবে, ঠিক আছে। তারপরে বলবে যে ব্রাইট ইকোজেনিক স্ট্রাকচার আছে, কেমন? এটা যখন বলতে পারবে তখন দেখবা যে স্যারও খুশি হয়ে গেছে, তুমি খুশি, পরীক্ষাও পাস। পরীক্ষা আগে পাস করা দরকার না প্লেস করা দরকার? স্যার পাস করা দরকার। আগে পাস করা দরকার, এবং আশা করি প্লেস করা হবে। আগে পাশের মার্ক তোলার পর তারপরে প্লেসের চিন্তা ভাবনা, না? এটা আগে হলো পাস করা, তারপর হলো প্লেসের চিন্তা ভাবনা। এখন বলো গল্প, এটা চিকিৎসা কি? ক্রনিক কোলিসিস্টেটিস এর চিকিৎসা কি? স্যার সার্জারি। সার্জারি? কি সার্জারি করবা? স্যার ওপেন বা ল্যাপারোস্কোপিক কোলিসিস্টেক্টমি। এই যে তাহলে এই যে আমি ওই দিন বললাম যে লাভটা হইলো কি, আমি বলছি স্যার কাউন্সিলিং প্রিপারেশন অপারেশন। হ্যাঁ, তো ভুলে গেছো তো, তাই না? কাউন্সিলিং প্রিপারেশন অপারেশন মাস্ট, এই তিনটা কথা মনে রাখতে হবে। আমি কি বলছি বুঝছো? একটা কাউন্সিলিং প্রিপারেশন অপারেশন। তারপরে স্যার তুমি একটা কোশ্চেন স্যারকে বাড়াই পড়লা, তখন স্যার বলবে যে কাউন্সিলিং প্রিপারেশন অপারেশন, আচ্ছা ঠিক আছে, তুমি কাউন্সিলিং কি করবা? বলতে হবে যে রুগীকে বলতে হবে স্যার আমি বলবো যে আপনারা এটা অপারেশন করতে হবে, অপারেশন না করলে এটা বারবার অ্যাটাক হবে, বারবার ব্যথা হবে, পিত্তথলি থেকে পিত্ত নালীতে পাথর চলে যেতে পারে, এই কথাগুলো আমি বলবো, ঠিক আছে? তাহলে এইরকম ভাবে ক্রনিক কোলিসিস্টেটিস এর পেশেন্ট যখন থাকবে, তেমন পার্টিকুলারস অফ দ্য পেশেন্ট তোমরা লিখবে, এগুলা তোমরা যেগুলো জানো, নেম, এজ, সেক্স, ফিমেল স্ট্যাটাস, এগুলো অকুপেশন, হাউস অ্যাড্রেস, এগুলো আমি আর ডিটেইলস বলছি না। প্রেজেন্টিং কমপ্লেইন পেশেন্ট শুধু বলবে যে রিকারেন্ট পেইন ইন দ্য রাইট আপার অ্যাবডোমেন ফর 5 ইয়ার্স এন্ড অকেশনাল ভমিটিং এন্ড ফিভার। এই পেশেন্টের কিন্তু এটাই বলবে যে আমার মাঝে মাঝে ব্যথা হয় এবং মাঝে মাঝে বমি এবং জ্বর আসে। তারপর তোমার হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস তুমি যাইতে হবে। অ্যাকর্ডিং টু দ্য পেশেন্টস স্টেটমেন্ট, her presenting complaint started 5 years back. Then she developed right upper abdominal pain. The pain was colic in nature. খেয়াল করো, pain was colic in nature, radiate to back, অর্থাৎ পেইনের ক্যারেক্টারটা এখানে দিলাম, aggravated by fatty food but relieved by taking some medication which she could not mention. সব সময় বলবা এটা যে পেশেন্ট মেনশন করতে পারে না, তাহলে এক্সামিনার বুঝবে যে না তুমি আসলে সঠিক কথা বল। তুমি যদি বলে যে না ক্লোফেনাক বা এই সেই ড্রাগ, বুঝবে যে তুমি এটা নিজে বলতেছো বা ফাইল দেখছো। এই হুইচ শি কুড নট মেনশন এটা বললে আমরা বুঝবো যে না, যেহেতু বাংলাদেশের ইলিটারেট অনেক পেশেন্ট থাকে, তারা অনেক সময় বলতে পারে না। দ্য পেইন ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য ভমিটিং। দেখো পেইনের সময় ভমিটিং হচ্ছে, শি ইউজ টু ভমিট টুয়াইস অর থ্রাইস ডেইলি। দ্য ভমিট ইজ কন্টেন পার্শিয়ালি ডাইজেস্টেড ফুড পার্টিকেলস, বাইল স্টেন, বিটার ইন টেস্ট এন্ড প্রজেক্টাইল। সে বলবে কি শি গেভ হিস্ট্রি অফ ফিভার উইথ চিলস এন্ড রাইগর ডিউরিং দ্য অ্যাটাক অফ পেইন এন্ড শি গেভ নো হিস্ট্রি অফ ইচিং। ইচিংটা কেন বললাম? কারণ আমরা জানি জন্ডিস থাকলে অবস্ট্রাকটিভ জন্ডিস ইচিং থাকে। তারপরে পাস্ট ইলনেস সম্বন্ধে কিছু লেখলা, ফ্যামিলি হিস্ট্রি, ড্রাগ হিস্ট্রি, ইমিউনাইজেশন হিস্ট্রি, এগুলো সম্বন্ধে তোমরা কিছু যে যা যা এগুলা লিখলাম। এরপর আসো মিনিস্ট্রাল হিস্ট্রি লিখলাম। জেনারেল এক্সামিনেশন এখানে ছোট হয়ে গেছে, যাই হোক জেনারেল এক্সামিনেশন তো ওই দিন আমরা বলছি, তাই না? মনে আছে নাকি তোমাদের, তোমরা যারা ছিলা? আমি বলছি 5টা কথা কমন: এপিয়ারেন্স, বডি বিল্ড, প্রপোর্শন,
তারপরে নিউট্রিশন ডিকুবিটাস, মনে আছে তো না? জি স্যার। হ্যাঁ, এরপর আমি বলছি হেড টু টো, খেয়াল আছে যে আমি জন্ডিস, এনিমিয়া, অ্যানিমিয়া দেখবো, জন্ডিস দেখবো, ডিহাইড্রেশন দেখবো, সাইনোসিস দেখবো। তারপর নেগলেন নেকবিন, বলে যাও। স্যার তারপর? নেকে থাইরয়েড দেখবে, এসজিপি দেখবো। স্যার দ্বিতীয়বার হাতের কি? থেকে স্যার আমি হাতের বলছি- থেকে শুরু করে স্যার পালস, বিপি, তারপর স্যার হ্যাঁ। এক্সিলারি লিম্ফ নোড, তারপরে দেন স্যার নিচের দিকে গেলে স্যার এই ইনগুইনাল। হয় নাই ভুলে গেছো। আমি বলছি পালস, এই যে আমার জি, হাত স্যার। দেখাচ্ছি, পালস দেখা যাচ্ছে হাত, জি জি, স্যার। স্যার। এই যে পালস দেখবো, ব্লাড প্রেশার দেখবো। আমি এক্সিলাতে বলছি টেম্পারেচার দেখবো। লিম্ফ নোড আমি পরে গেছি, খেয়াল করো। জি স্যার, জি স্যার। পালস, ব্লাড প্রেশার, টেম্পারেচার, রেসপিরেশন, তাহলে সিকোয়েন্সটা তোমার ঠিক থাকবে। আবার খেয়াল করো, জি, স্যার। জন্ডিস, এনিমিয়া, ডিহাইড্রেশন, সাইনোসিস, নেগলেন, নেকবিন, পালস, ব্লাড প্রেশার, টেম্পারেচার, চেস্ট হলো রেসপিরেশন, তারপরে অ্যাবডোমিনাল অ্যাসাইটিস, হার্নিয়াল অরিফিস, ইডিমা। মনে থাকবে এটা? জাস্ট জি, স্যার। সিকোয়েন্সটা বারবার স্যার। বলবো, দেখবে যে মনে করে আসবে, তাহলে তোমার আর ভুল হবে না। এছাড়া আমরা লাস্টে বলবো যে পেরিফেরাল লিম্ফ নোড, অর্থাৎ পেরিফেরাল লিম্ফ নোড হলো সার্ভাইকেল, এক্সিলারি এন্ড ইনগুইনাল লিম্ফ নোড। এই হলো জেনারেল এক্সামিনেশনের অংশ। তাহলে আমরা এটা দেখলাম, আবারও রিক্যাপিচুলেট করলাম মনে। এরপরে অ্যাবডোমিনাল এক্সামিনেশন, ওই এক্সপোজটা আমরা করবো আগের মতোই। করার পর আমরা ইন্সপেকশন বসে দেখবো, যা আমি আগেই বলছি। ইন্সপেকশন আমরা কি দেখবো, যে তার অ্যাবডোমেন ইজ স্কাফয়েড ইন শেপ অর নরমাল ইন শেপ, আম্বিলিকাস ইজ সেন্ট্রালি প্লেস ইনভার্টেড। নরমাল আম্বিলিকাস কেমন থাকে, ইনভার্টেড না ইনভার্টেড, বলো তো দেখি। স্যার ইনভার্টেড। ইনভার্টেড থাকে। স্যার ইনভার্টেড। ইনভার্টেড কখন হয়? স্যার অ্যাসাইটিস হইলে বা কোনো কারণে অ্যাবডোমিনাল ডিস্টেনশন। মানে এনি কন্টেন্ট দ্যাট রাইজ দ্য অ্যাবডোমিনাল প্রেশার, ঠিক আছে, এর মধ্যে অ্যাসাইটিস আছে, টিউমার হলে হইতে পারে, কেমন? তাহলে এটা নরমালি ইনভার্টেড থাকে। আমরা বললাম যে এই অ্যাবডোমিনাল এক্সামিনেশনে, ইনস্পেকশনে এই কথাগুলো মুখস্থ করে ফেলো। অ্যাবডোমেন নরমাল অর স্ক্যাফয়েড, আম্বিলিকাস সেন্ট্রালি প্লেস, নো অ্যাঙ্গুলার পেইন, হেয়ার ডিস্ট্রিবিউশন, এখানে অনেক কিছু আমি লিখি নাই, হেয়ার ডিস্ট্রিবিউশন নরমাল, নো ভিজিবল পেরিস্টালসিস, নো স্কার মার্ক, এগুলো একবার কমন কথা, একবার সব জায়গায়। আমি আগেই বলছি যে তুমি যদি দুইটা জিনিস জানো, চিফ কমপ্লেন এবং এক্সামিনেশন জানো, তুমি সেলেন্ট ফিচার বলতে পারবে। তাহলে ইনস্পেকশনে অ্যাবডোমেনের কথা আমরা বললাম যে ইনস্পেকশনে অ্যাবডোমেন নরমালি আছে, আম্বিলিকাস সেন্ট্রালি প্লেসড আছে, হেয়ার ডিস্ট্রিবিউশন নরমাল আছে, নো ভিজিবল পেরিস্টালসিস, নো এনগোজমেন্ট, নো স্কার মার্ক। আমরা এগুলো একবারে মুখস্থ করে দেবো সব কেসের জন্য, এটা আলাদা কোনো ব্যাপার না। এরপরে পালপেশনে ওই যে একই জিনিস, সুপারফিশিয়াল পালপেশনে সব আমরা নরমাল পাই, টেম্পারেচার, টেন্ডারনেস যা আছে সব নরমাল, এবং ডিপ পালপেশনে তাও টেন্ডারনেস অ্যাবসেস। এবং পরীক্ষার হলে এই কথাটা মাস্ট বলতে হবে, যেহেতু তুমি ক্রনিক কোলিসিস্টেটিসে যাচ্ছ, তুমি মার্ফিস সাইন নেগেটিভ এই কথাটা লিখে দিবে, যে কারণ তুমি এই সাইনটা লিখে দিয়ে বুঝাচ্ছ যে আমি এটা গলব্লাডার রিজিয়নের ব্যথা মনে করতেছি, এই জন্য আমি মার্ফিস সাইনটা দেখছি এবং এটা নেগেটিভ পাওয়া গেছে। তখন এক্সামিনারও খুশি হবে যে না ঠিক আছে, তুমি লাইন বরাবর গেছো। তারপরে আসে আবার পারকাশন, টিমিনাটি গুলো সব নরমাল আছে আজকাল। ক্রনিক কোলিসিস্টিস এভরিথিং নরমাল, আমি আগেই বলছি, এখানে কোনো কিছু মানে অ্যাবনরমাল নেই। এটা শুধু তার হিস্ট্রির উপর ডিপেন্ড করে এবং তার বাকি ইনভেস্টিগেশন গুলো দেখি বলেই আমরা বুঝতে পারি এটা ক্রনিক কোলিসিস্টিসের পেইন, গলব্লাডার রিজিয়নের পেইন। এখন আসে সেলিন ফিচার, সেই আগের মতো। মিসেস নাইবা খাতুন, 38 years old, hailing from বোয়ালখালী, presented to me, আমি আবার প্রেজেন্টেড টু মি এই কথাটা বলছি, নট এডমিটেড টু, কারণ তুমি যখন দেখছো তোমার কাছে যা বলছে, দিস ইজ দ্য সেলিন ফিচার। তাহলে বলবো প্রেজেন্টেড টু মি উইথ দ্য কমপ্লায়েন্স অফ পেইন ইন দ্য রাইট আপার অ্যাবডোমেন ফর 5 years, vomiting and fever for same duration. According to the patient statement, her presenting complaint started 5 years back. Then she developed right upper abdominal pain. The pain was colic in nature, radiate to back, aggravated by fatty food বললে আমরা বুঝতে পারবো যে it is gallbladder related pain. Aggravated by fatty food but relieved by taking some medication, the name of which she could not be mentioned. Pain was associated with the vomiting. She used to vomit 2 or 3 times daily. The vomitis contained partially digested food particle, bile stain, bitter in taste, projectile. এখানে বলতো আমরা এই যে পাইলোরিক স্টেনোসিস ছিল এখানে স্যার প্রজেক্টাইল কেন হবে? সাধারণত পাইলোরিক স্টেনোসিসে প্রজেক্টাইল হয় না স্যার? এটা আমি বলি এখন, এখানে কিন্তু পাইলোরিক স্টেনোসিস আমরা বলি ইনডিউসড এন্ড প্রজেক্টাইল। আর গলব্লাডার যখন একিউট পেইন হয় তখন কিন্তু গলব্লাডার স্পাজমোটিক, গলব্লাডার থাকে কোথায়,
নিয়ার দ্য জাংশন অফ দ্য ডিউডেনাম এন্ড স্টোমাক, পাইলোরাসের এখানে। যখন লিভারটা এইভাবে পড়ে থাকে, গল ব্লাডারটা চাপ দিয়ে থাকে হলো স্টোমাককে। এখানে তুমি যদি প্রজেক্টাইল নাও বলো তাতে কোনো অসুবিধা নাই, বাট বললো কোনো না বলাই বেটার আমার মতে, কারণ তাহলে তোমরা এটা হলো পোস্ট গ্রাজুয়েটদের জন্য এটা বলতে হবে। তোমাদের এমবিবিএস লেভেলে তোমরা এটা যেহেতু এক্সপ্লেনেশন দিতে পারবে না, আমার প্রজেক্টাইল কথাটা বলার দরকার নেই। এটার সাথে আমি পোস্ট গ্রাজুয়েশনের ক্লাস নিয়েছিলাম যেহেতু এটাই বলছি। তবে আমি মেকানিজমটা বলে দিই, গল ব্লাডার লিভার সহ এইভাবে ডিউডেনাম ফার্স্ট পার্ট অফ দ্য ডিউডেনাম প্রেসার দিয়ে থাকে। যখনই ইনফ্লামেশন হয় এই পাইলোরাসকে প্রেসার দেয়, ইনফ্লামেশনটা পাইলোরাসকে প্রেসার যখন দেয়, পেইন যখন হয় তখন তার বমিটা এই জন্য প্রজেক্টেড হয়ে আসে। ঠিক আছে? আচ্ছা, তারপর শি গেভ হিস্ট্রি অফ ফিভার কামস উইথ সিলস এন্ড রাইগর ডিউরিং দ্য অ্যাটাক অফ পেইন। এই যে খেয়াল রাখো, ডিউরিং দ্য অ্যাটাক অফ পেইন, এটা মনে রাখতে হবে। হার ব্লাডার এন্ড বাউল হ্যাবিট, ওই যে আমরা বলছি এই কথাগুলো এখন দেখো, এই যে বাকি নিচের কথাগুলো যেগুলো আছে সব সেম কথা। আর ব্লাডার এন্ড সব রুগীরে বাউল হ্যাবিট, শুধু কোলনিক রুগী ছাড়া সব রুগী তুমি বলে দিবা বাউল এন্ড ব্লাডার হ্যাবিট নরমাল। শি হ্যাজ নো হিস্ট্রি অফ ব্লাড ট্রান্সফিউশন, কারণ বিনাইন কেস, তাহলে এগুলো মুখস্থ কথা। নো হিস্ট্রি অফ ব্লাড ট্রান্সফিউশন, নো হিস্ট্রি অফ এনি অ্যালার্জি টু ডাক। শি হ্যাজ নো হিস্ট্রি অফ কাপ, চেস্ট পেন, হেমোপ্টাইসিস, জন্ডিস, হেমাটোমেসিস, মেলানা এন্ড বোন পেইন। Patient is immunized and low socioeconomic group, and no member of her family suffering from this disease. Patient is non-smoker, ওই যে আমি চারটা কথা বলছিলাম যে লাস্টে সিস্টেমিক ডিজিজ নিয়ে বলতে হবে। Patient is non-smoker, non-alcoholic, non-diabetic, non-hypertensive. এই চারটা কথা মুখস্থ, মানে তার মানে হার বাউল এন্ড ব্লাডার হ্যাবিট থেকে আপ টু দ্য হাইপারটেনশন, এটা একবার মুখস্থ, সব রোগীর খেলা তোমরা মুখস্থ করে দিবে। আর বাউল এন্ড ব্লাডার হ্যাবিট ইজ নরমাল, নো হিস্ট্রি অফ ব্লাড ট্রান্সফিউশন এটসেট্রা, অ্যালার্জি, এগুলো সব বলবো। এবং লাস্ট লাইনে বলবা তার সিস্টেমিক ডিজিজ আছে কিনা, অর্থাৎ পেশেন্ট ইজ নন স্মোকার, নন অ্যালকোহলিক, নন ডায়াবেটিক এন্ড নন হাইপারটেনসিভ। তারপরে অন জেনারেল এক্সামিনেশন ওই যে 4-5টা কথা, পেশেন্ট ইজ অ্যাংশাস, কোঅপারেটিভ, এভারেজ বডি বিল্ড এন্ড নিউট্রিশন, ডি কিউবিটাস এর চয়েস। নট এনিমিক, নট ইকটেরিক বলে দেওয়া আগে, নট ইকটেরিক, নট এনিমিক, নট ডিহাইড্রেটেড। পালস, ব্লাড প্রেশার, টেম্পারেচার, রেসপিরেশন আর উইদিন নরমাল লিমিট। নেক বেন, নট অ্যাঙ্গেলস, এটা উল্টাপাল্টা হয়ে গেছে, তোমরা সাজিয়ে বলবা। আমি এটা না দেখে আমি সাজানোর মতো বলি যে পেশেন্ট ইজ নট ইকটেরিক, নট এনিমিক, not dehydrated, neck length normal, neck bend not angus, pulse, blood pressure, temperature, respiration within normal limit, no ascites, hernial orifice are intact, no edema, all accessible peripheral lymph node are not palpable. তাহলে সব জায়গায় একটাই লিখতে হবে, তাহলে হবে কি তোমার যেই কেসে আসুক তুমি কিন্তু জেনারেল এক্সামিনেশন এটাই দিয়ে দিবে। এখন যদি পেশেন্ট যদি এনিমিক হয় তাহলে এনিমিক বলবা, জন্ডিস হলে জন্ডিস বলবা, বাট বাকি সব কথা একই থাকবে। তাহলে একটা সেম প্রোটোকল তুমি মুখস্থ করে রেখে দাও পরীক্ষার হলে, যাতে তুমি এই প্রোটোকলটা যে কেসে আসুক সেই কেসে তুমি লাগাই দাও। On abdominal examination, there are no superficial and deep tenderness, and Murphy's sign is negative. No organ is palpable. Other systemic examination reveals no abnormality. তাহলে এটা কিন্তু আমাদের মোটামুটি প্রেজেন্টেশন। এরপরে so my provisional diagnosis is chronic cholecystitis. এখানে আরেকটা কথা বলি, অনেক সময় অনেকে বলে ফেলে so my provisional diagnosis is cholecystitis। তুমি বলো কোনটা কারেক্ট, বলো তো দেখি তোমরা। ক্রনিক কোলেসিস্টাইটিস, Chronic cholecystitis cholecystitis অবশ্যই আমরা কি কখনো এর বলো, সাথে স্যার লিখে দিতে পারবো chronic cholecystitis most probably due to cholelithiasis? তোমার এটা বলার এরকম দরকার কি? নেই, তোমার এটা বলা, তুমি এটা বলা মানে তখন তোমার ধরবে যে তুমি কেমনে বুঝলে এটা কোলেলিথিয়াসিস দ্বারা হয়েছে, কেমনে তুমি গলস্টোন ডিটেক্ট করলে, জি স্যার। বুঝছো তো? তোমার জি স্যার। ডায়াগনোসিস হলো ক্রনিক কোলেসিস্টাইটিস। এরপরে স্যারে কোশ্চেন করতে পারে যে কেন মনে হয় যে স্যার এটা স্টোন দ্বারা হইতে পারে। যখন তুমি প্রথমেই বলবা, আবার অনেক এক্সামিনার চায় যে প্রথমে স্টোন বলে ফেলো, তবে সেফ সেট থাকা ভালো। তুমি যদি ডায়াগনোসিস ক্রনিক কোলেসিস্টাইটিস বলো তাতে তোমার কোনো সমস্যা, কোনো এক্সামিনার তোমাকে এখানে সমস্যা করতে পারবে না, কিন্তু সাথে বললে অনেকে সমস্যা করবে, অনেকে নাও করতে পারবে, সেই জন্য তুমি সেফ সেটে থাকবে। তখন যদি উনি জিজ্ঞেস করে কেন হয়েছে, তুমি বলবা স্যার এটা মেবি ডিউ টু স্টোন, তখন কথাটা বলবো। এরপরে জিজ্ঞেস করতে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস কি, ক্রনিক কোলেসিস্টাইটিসের ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস অলওয়েজ দুইটা মাথায় রাখবেন, এটা হলো ক্রনিক পেপটিক আলসার ডিজিজ আর হলো ক্রনিক প্যানক্রিয়াটাইটিস। ক্লিয়ার? আমি একটা কোশ্চেন সবসময় করি যে এই ক্রনিক কোলেসিস্টাইটিসের এখানে 3টা ইনভেস্টিগেশন করতে হয়, কি কি বলো তো দেখি, অনেক সময় সবাই কনফিউজড হয়েছে। একটা হলো আলট্রাসোনোগ্রাফি, এটা দিয়ে আমরা গল ব্লাডার বুঝতে পারবো।
একটা হলো এন্ডোস্কোপি, এটা দিয়ে পেপটিক আলসার ডিজিজ বুঝতে পারবো। একটা হলো সিরাম ইমাইলেজ, এটা দিয়ে আমরা প্যানক্রিয়াটাইটিস বুঝতে পারবো, অথবা সিরাম লাইপেজ, এটা দিয়ে আমরা প্যানক্রিয়াটিস। যদি আলট্রাসোনোগ্রাফিতেও বলতে পারে, বাট 3টে ইনভেস্টিগেশন বললে তোমরা এই 3টা কথা বলবে যে আমরা স্যার এই 3টে ইনভেস্টিগেশন করে 3টা ডিজিজকে ডিটেক্ট করতে পারবো। আর আবারও বলি, ইনভেস্টিগেশন কখনো বেশি কিছু বলা যাবে না, জাস্ট স্পেসিফিক ইনভেস্টিগেশন গুলো বলতে হবে। এরপরে বলবে ইনভেস্টিগেশন কি করবা, তুমি কিভাবে ডায়াগনোসিস করবা, তুমি বলো স্যার আই উইল ডু আলট্রাসোনোগ্রাফি অফ দ্য হেপাটোবিলিয়ারি সিস্টেম এন্ড প্যানক্রিয়াস। তারপরে জিজ্ঞেস করতে হবে হোয়াট ফাইন্ডিংস মে বি ইউ এক্সপেক্ট, তোমরা স্যার গলব্লাডার ইজ নরমাল অর ডিস্টেন্ডেড, ওয়াল ইজ থিক, এটা যেহেতু ক্রনিক ওয়ালটা ঠিক থাকবে, ওয়াল ইজ থিকেন, মাল্টিপল স্মল ইকুজেনিক স্ট্রাকচার উইথ পোস্টেরিয়র অ্যাকাস্টিক শ্যাডো সিন ইন দ্য গলব্লাডার লুমেন। এই লাইনটা একবারে মুখস্থ করে ফেলো আজীবনের জন্য। গলব্লাডার ইজ ডিস্টেন্ডেড নরমাল ইন অর ডিস্টেন্ডেড অর ফাইব্রোসড থাকতে পারে, ওয়াল ইজ থিকেন, মাল্টিপল স্মল ইকুজেনিক স্ট্রাকচার, এখানে ভুল আসছে স্পেলিং এ, এটা ইকুজেনিক হবে, ইকুজেনিক স্ট্রাকচার উইথ পোস্টেরিয়র অ্যাকাস্টিক শ্যাডো সিন ইন দ্য গলব্লাডার লুমেন। এটা যখন বলবে ইমপ্রেশন হবে ক্রনিক কোলিসিস্টাইটিস, তখন তুমি বলতে পারবা ক্রনিক কোলিসিস্টাইটিস উইথ কোলেলিথিয়াসিস। ক্রনিক কেন বলছি, ওয়ালটা ঠিক বলে, ওয়ালটা ঠিক কেন বলতে পারো কেউ, গলব্লাডার ক্রনিক কোলিসিস্টাইটিস ঠিক হয় কেন? আচ্ছা, আমি একটা এক্সাম্পল দিই। তোমরা কুস্তি যারা ওই যে বডি বিল্ডার, এদেরকে দেখছো নাকি বলানো, নাকি দেখো নাই? জি স্যার, দেখছি। তাদের হাত দেখছো জি স্যার। জি কেমন? স্যার। হ্যাঁ স্যার মোটা। মাসেলের হাইপারট্রফি। হ্যাঁ, হাইপারট্রফি কেন হয়? স্যার অতিরিক্ত Repeated- স্যার ইউজ করে। রিপিটেড ইউজের জন্য। যে কোনো জায়গায় রিপিটেডলি হবে সেইখানেই থিকেন হবে, অর্থাৎ গলব্লাডার বারবার ইনফ্লামেট হইতে হইতে ইনফ্লামেশন হয়, এবং কিভাবে হিল করে, বাই দ্য ফাইব্রোসিস। ইনফ্লামেশন হয় ফাইব্রোসিসে, ইনফ্লামেশন হয় ফাইব্রোসিসে, ইনফ্লামেশন এন্ড ফাইব্রোসিস হয়ে ওয়ালটা ঠিক হয়ে যায়। এটা যদি ওয়াল থিকেন কেন জিজ্ঞেস করে, এই কথা বলবেন স্যার রিপিটেড ইনফ্লামেশন এন্ড ফাইব্রোসিস অকার, দ্যাটস ওয়াই ওয়াল ইজ থিকেন। মনে থাকবে? জি স্যার। স্যার এরপরে হলো যে আমরা তো ডায়াগনোসিস হয়ে গেল, ইনভেস্টিগেশন করলাম, তখন আমরা এই পেশেন্টের জন্য, এগুলো হলো জেনারেল অ্যানেস্থেসিয়ার আমরা যে ফিটনেসের জন্য যা করি। জেনারেল অ্যানেস্থেসিয়ার জন্য এখানে অনেক কিছু আমরা দিছি। আমি বলি জেনারেল অ্যানেস্থেসিয়াতে যদি বলে ফিটনেস ফর জেনারেল অ্যানেস্থেসিয়া, তুমি কি কি ইনভেস্টিগেশন করবা? তুমি দেখো, কমপ্লিট ব্লাড কাউন্ট করবা, ইউরিন আর্মি লাগবে না, এটা যদি এখানে দিছি, র্যান্ডম ব্লাড সুগার করবা, সিরাম ক্রিয়েটিনিন, চেস্ট এক্সরে, ইসিজি। এই 1 2 3 4 5টা হলো আমাদের জেনারেল ফিটনেস। এটা যেহেতু গলব্লাডার রিলেটেড, এই জন্য আমরা হিমোগ্লোবিন আর এইচবিএসসি করছি, এখানে কখনো জন্ডিস বা এগুলো কিছু আছে। তোমাকে জেনারেল অ্যানেস্থেসিয়ার জন্য 5টাই বলবা, কমপ্লিট ব্লাড কাউন্ট, র্যান্ডম ব্লাড সুগার, সিরাম ক্রিয়েটিনিন, চেস্ট এক্সরে, ইসিজি, এই 5টা। ট্রিটমেন্ট কি? এখানে আমরা ওই যে আমি কাউন্সিলিং প্রিপারেশন অপারেশন তো আগেই বলে ফেলছি, এখন ওই কথাগুলো তো যেহেতু তাড়াতাড়ি আনতে পারি নাই, তাহলে ওইটা করার পর ট্রিটমেন্ট হলো কোলিসিস্টেক্টমি, আইদার ইট ইজ ল্যাপারোস্কোপি অর ওপেন। তোমার জিজ্ঞেস করতে হলে হুইচ ওয়ান ইউ প্রেফার, তুমি কি বলবা বলো তো দেখি? স্যার ল্যাপারোস্কোপিক। কেন ল্যাপারোস্কোপি? স্যার লেস ইনভেসিভ। লেস ইনভেসিভ, এক কথায়। হসপিটাল স্টেটা কম। হুম স্যার ব্লিডিং হুম কম, মানে হেমোরেজ হওয়ার চান্স স্যার কম। তারপরে কারমার্কও কম হবে, একটা কসমেটিক একটা। আসল কথা বলাই না তো, এত বড় ইনসিশন কি দিতে হচ্ছে? না স্যার। না তো স্যার এটি তো কতবার আমরা ওপেন করার সময় এই যে আচ্ছা, ওপেন কোলিসিস্টেক্টমিতে জিজ্ঞেস করি আমরা, আরেকটা কথা জিজ্ঞেস করি, ওপেন কোলিসিস্টেক্টমি কোন ইনসিশন দিয়ে করি? স্যার কচার্স ইনসিশন। কচার্স না, ককার্স বলবা, ঠিক আছে? জি স্যার। ককার্স ইনসিশন। ককার্স ইনসিশন কোথায় দিই মনে নাই, যাই হোক, এই কিছু ইনসিশনের ডেফিনিশন মুখস্থ করতে হবে। অপারেটিভ সার্জারি তোমাদের ভাইবার একটা অংশ, এর মধ্যে আমি বলি ককার্স ইনসিশন একটা, আপার মিডলাইন ইনসিশন একটা, হ্যাঁ, তারপরে গ্রিডার ইনসিশন একটা। এই 3টে ইনসিশন তোমাদেরকে মাস্ট ইনসিশনের ডেফিনিশন, অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ মুখস্থ করে ফেলতে হবে। আরো অনেকগুলো ইনসিশন আছে, তোমরা যদি ওই সিক্রেট থেকে থাকে তোমরা অপারেটিভ সার্জারিতে যাবা, যে ইনসিশন গুলো কি, ডেফিনিশন, ইন্ডিকেশন, কন্ট্রাইন্ডিকেশন, অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ সব আছে, ওটা মুখস্থ করে ফেলতে। তো এটা ককার্স ইনসিশনে অনেক বড় ইনসিশন দিতে একটা ওপেন কোলিসিস্টেক্টমির জন্য। আমরা ল্যাপারোস্কোপি শুধু পোর্ট করে তারপর লেস ইনসিশন, লেস ইনফেকশন এবং ওন লেস ওন, তাহলে লেস পেইন, এই কথাগুলো কিন্তু মিনিমাল ইনভেসিভ। তারপর আসবে মিনিমাল ইনভেসিভ,
লেস হসপিটাল স্টে, লেস কমপ্লিকেশন, সবগুলো আস্তে আস্তে এক টানা বলতে থাকবা। এখন এই কেসটা যখন তুমি প্রেজেন্ট করবা, তোমাকে যখন সেলিন এটা করবা, তখন বলতে পারে প্রেজেন্ট ইউর কেস। কিভাবে? তুমি যখন যাবে স্যার বলবে প্রেজেন্ট ইউর কেস, তুমি বললা প্রেজেন্ট করার পর বললে ডায়াগনোসিস ক্রনিক কোলিসিস্টাইটিস। তোমাকে যখন তখন জিজ্ঞেস হোয়াই ইউ সে ইট ইজ ক্রনিক কোলিসিস্টাইটিস, তাহলে আমি ওই দিন বলছিলাম তোমাকে যখন তুমি বললে স্যার ডান দিকে ব্যথা, মাঝে মাঝে জ্বর আসে এই জন্য, এটা বললে কিন্তু আমরা অত স্যাটিসফাইড। হ্যাঁ, এটাও রাইট তোমার, বাট তুমি যদি সুন্দর করে বলো যে স্যার মাই পেশেন্ট, তোমার তো নাম জানা আছে এর মধ্যে, মাই পেশেন্ট মিসেস অমুক, ফিমেল, 40 years age, presented to me with the right recurrent hypochondriac pain and abdominal discomfort after taking food, chills, fever, and rigor during the attack of pain. So that's why my diagnosis is chronic cholecystitis. মনে থাকবে? তাহলে তুমি যদি এইভাবে বলো, দেখবে যে তোমার স্যার খুবই খুশি হয়ে গেছে। তারপরে জিজ্ঞেস করো হাউ উইল ইউ কনফার্ম ইউর ডায়াগনোসিস। অলরেডি আমি বলছি আই উইল কনফার্ম মাই ডায়াগনোসিস বাই ডুইং দ্য আল্ট্রাসোনোগ্রাফি অফ দ্য হেপাটোবিলিয়ারি সিস্টেম এন্ড প্যানক্রিয়াস। তারপর হাউ উইল ইউ ম্যানেজ দ্য পেশেন্ট। স্যার আই উইল ম্যানেজ দ্য পেশেন্ট বাই দ্য কাউন্সিলিং, প্রিপারেশন এন্ড অপারেশন। হাউ ইউ পারফর্ম মারফিসেন, অর্থাৎ তুমি কিভাবে পারবো, তখন তোমাকে জিজ্ঞেস মারফিসেন দেখো। দিস ইজ দ্য ফিগার অফ মারফিসেন, যে আমরা টিপ অফ দ্য 9th কোস্টাল কার্টিলেজে আমরা থামটা দিব এবং অল 4 ফিঙ্গার অ্যাবাভ দ্য চেস্টের দিকে আমাদের থাকবে, এবং আমরা খেয়াল রাখতে হবে জিজ্ঞেস করে কোন হ্যান্ড দিয়ে, আমরা লেফট হ্যান্ড দিয়ে। এখানে এটা প্রসিডিউরটা আমি বলেছি, এই যে ময়নিয়ান্স মেথড, প্লেস দ্য লেফট হ্যান্ড অন দ্য রাইট কোস্টাল মার্জিন ইন সাচ এ ম্যানার দ্যাট থাম লাইজ ওভার দ্য ফান্ডাস অফ দ্য গলব্লাডার। আমরা টিপ অফ দ্য 9th কোস্টাল কার্টিলেজে কেন দিই? এখানেই ফান্ডাস অফ দ্য গলব্লাডার থাকে, এন্ড এক্সার্টস মডারেট প্রেসার। আচ্ছা, এটা যাওয়ার আগে মারফিসেন পজিটিভ আমাকে বলো, মারফিসেন পজিটিভ হলে পেশেন্টের কিভাবে বুঝবে যে মারফিসেন পজিটিভ? বলো তো দেখি, বলতে পারবা কেউ? পেশেন্টের মুখের দিকে স্যার তাকাইতে হবে। তাকাইলে তারপরে স্যার ফেশিয়াল এক্সপ্রেশনে ফেশিয়াল এক্সপ্রেশন কি হবে? স্যার চেঞ্জ হয়ে যাবে, মানে পেইন ফুল চেঞ্জ একটা হতে মানুষ attitude। হাসতে হতে পারে। পেইনফুল অ্যাটিটিউড কেমনে স্যার বুঝবে? ক্যাচেস ব্রিথ, পেশেন্টকে তো স্যার ডিপ ব্রেথ নিতে বলবো। ক্যাচেস হ্যাঁ ব্রিথ, হ্যাঁ, স্যার ব্রেথ হোল্ড হয়ে যাবে যখন ব্রেথ হোল্ড হয়ে ব্যথা যাবে। হবে। তো এটা না বলবা তুমি ফেশিয়াল এক্সপ্রেশন দেখো, তাহলে মেইন হলো কি হবে? ক্যাচ হার ব্রেথ। জি স্যার। কখন? ডিউরিং যখন দ্য হাইট অফ ইন্সপিরেশন। এক্সপিরেশনের সময় ডায়াফ্রামটা কি হয়? আমাদের রিল্যাক্স হয়ে যাচ্ছে না সব, তখন তো ফান্ডাস অফ দ্য গলব্লাডার কেন পেইন্ট হয়? দ্য ফান্ডাস অফ দ্য গলব্লাডার টাচ দ্য প্যারাইটাল পেরিটোনিয়াম। যখন সে ডিপলি ইন্সপায়ার নেবে তখন ফান্ডাসটা প্যারাইটাল লেয়ারের সাথে লাগবে, তখনই সাথে সাথে তার ক্যাচ হোল্ড দ্য ব্রেথ হয়ে যাবে। তাহলে এই কোশ্চেন, এই আনসারটা সবসময় মনে রাখতে হবে এবং এটা জিজ্ঞেস করবে। তাহলে আমরা ব্রেথ, আস্ক দ্য পেশেন্ট টু টেক ডিপ ব্রেথ, দ্য সাইন পজিটিভ, দ্য ক্যাচ হার ব্রেথ ডিউরিং দ্য হাইট অফ ইন্সপিরেশন। এই হাইট অফ ইন্সপিরেশন এর কথাটা মনে রাখবে। ক্লিয়ার? তারপর কথা কেন হবে এটা তো আমি বলেই দিলাম কিভাবে লাগবে। হ্যাঁ, আমার মনে হয় আমি আর এখানে আর কিছু আনতে পারি না এখানে, যেহেতু খুব শর্ট টাইম। এইভাবে আমরা কেসটা প্রেজেন্টেশন করবো। এখন তোমাদের যদি এই রিলেটেড কোনো কিছু জানার থাকে তাহলে আমাকে জিজ্ঞেস করো। আমি শর্টলি যতটুকু আনতে পারলাম, মোটামুটি তোমরা ক্রনিক কোলিসিস্টাইটিস সম্বন্ধে আশা করি তো বলতে পারবে, তাই না? জি স্যার। জি স্যার। স্যার একটা ক্রনিক কোলিসিস্টাইটিস এর আল্ট্রাসোনোগ্রাম দেখানো যাবে রিপোর্ট? দেখানোর জন্য জি স্যার। রিপোর্টটা এখন তো আমার কাছে আছে, বাট এখন আনতে গেলে আবার সময় লাগবে। নেক্সট ক্লাসে যখন হবে আমাকে যে মডারেট করবে তাকে আগে একটু বলে দিও, আমি আল্ট্রাসোনোগ্রাফিটা দেখাই দিই। কথা নেই কেন তোমাদের? এমনি আর কোনো কিছু জানার আছে কিনা বা বুঝার কোনো সমস্যা হয়েছে কিনা বলা যায়। তোমরা তো এইটা তো এই কেস হিস্ট্রি তো লিখতে পারবা, তাই না? জি স্যার। আচ্ছা, জি স্যার। এবার বলো অন্য কোনো আর কোনো ওয়েতে তোমাদের মানে নেক্সট গুলা কোনোভাবে অন্যভাবে পড়াবো, কিংবা এইভাবে পড়ানো বলাটা ঠিক আছে নাকি অন্যভাবে তোমরা জানতে চাও? হ্যাঁ স্যার, স্যার এইভাবে এভাবেই ঠিক আছে স্যার। জাস্ট স্যার ইনভেস্টিগেশনস গুলো মানে আল্ট্রাসোনোগ্রাম বা যে ফাইন্ডিংস গুলো থাকে স্যার, আপনি যেরকম আমাদেরকে ছবিতেই ফাইন্ডিংসটা বুঝাই দেন স্যার, ওভাবে যদি প্রত্যেকটা ক্লাসে বুঝাই দেন তাহলে মানে ফাইন্ডিংসটা সবসময় মনে থাকবে আমাদের। কারণ দেখা যায় এমনি গতানুগতিক মুখস্থ করে রাখলে ফাইন্ডিংসটা মনে থাকে না বা গোলায় যায়। বাট আপনি যখন ছবি থেকে দেখাই বুঝাই দেন স্যার, ওই জিনিসটা অনেকদিন স্টে করে মাথায়।
ঠিক আছে, আমি আসলে ওই যে তোমাদেরকে মনে হয় ইসোফেগাস আমি দেখাইছিলাম না, ইসোফেগাস জি না স্যার। স্টমাক কোনটা জানি দেখাইছিলাম। এটা আসলে এটা তো এখন রিপিটলি আনছি বলে আমি এমনি ছবি নিয়ে আসি, আরো ছবি আছে এখানে, গলব্লাডার প্রচুর ছবি। এবং আমি নেক্সট চিন্তা করছি তোমাদেরকে ধরো এটার সাথে সাথে আমি একটা অপারেশনও দেখাই দিব, মানে আমরা 2 মিনিটের অপারেশন ভিডিওটা দেখাই দিব। তাতে হবে কি, তুমি অপারেশনের ভিডিওটা দেখতে তোমার আরো অনেক কিছু মনে থাকবে। এবং সিস্টিক কোনটা, সিস্টিক আর্টারি, এটা অপারেটিভ সার্জারিতে তোমাদেরকে ক্যালোস ট্রায়াঙ্গেল বাউন্ডারিটা যখন আমি অপারেটিভ সার্জারিতে দেখা দিব তোমাদের আরো মনে থাকবে। আমার মনে হয় আজকে তো অনেকক্ষণ হয়ে গেছে নাকি, তোমাদের জন্য অনেকক্ষণ। তো ঠিক আছে নাকি, আমরা কি জি এখানে স্যার। শেষ করব? জি জি স্যার। স্যার। আর স্যার আপনি যদি পারেন তাহলে আমাদেরকে এই যে সার্জিক্যাল ইনসিশনের উপর একটা ক্লাস নিন যদি হ্যাঁ, সময় পারবো না হয়। কেন, তোমরা আমাকে আগে বলবা, আমি রেডি করে একসাথে নিয়ে আসবো, ক্লাস নেবো জি তখন। স্যার। স্যার লং কেস গুলো আগে সিরিয়ালি ইম্পর্টেন্ট লং কেস গুলো শেষ করে দেন স্যার অপারেটিভ সার্জারির ক্লাস গুলো স্যার শিডিউল করা যাবে। ঠিক আছে, আর হলো শর্ট কেস আছে কিছু, শর্ট কেস ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু জি আমি স্যার। বলে রাখলাম। তোমাদের লং কেস তো আছেই, শর্ট কেস যেহেতু এক্সামিনারের সামনে দিবে, তাহলে এটা খুব ইম্পর্টেন্ট যাতে মিস না হয়। কিছু শর্ট কেস আছে, কমন শর্ট কেস তোমরা সিলেক্ট করে, যেমন হার্নিয়া, হাইড্রোসিল বা এই জাতীয় আলসার। আমি তো ওদের কাদেরকে জানি বলছিলাম, শোনো মানে একটা শর্ট কেস কিভাবে তোমরা প্রসিড হবে, আমি শুধু ওয়েটার দেখাই দিব, তোমার আর দুনিয়ার যত কেস হোক তোমার আর ভয় লাগবে না। ক্লিয়ার? আমরা শর্ট কিছু একদিন বা 2 দিন আলোচনা করে দিব। ক্লিয়ার? জি জি স্যার। তো ঠিক আছে, বেস্ট অফ লাক। ঠিক স্যার। আছে। থ্যাংকস স্যার। আসসালামু থ্যাংক ইউ আলাইকুম। স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।